আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 23 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ডাক্তার এসে বললেন আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছেন, একটু পর ওনার জ্ঞান ফিরবে, তখন সবাই দেখা করতে পারবেন। তিশা বলল আমার কথায় তখন কিছু মনে করবেন না, আসলে হয়েছে কি। ডাক্তার বলল থাক ম্যাডাম, এসব একটু একটু হয়েই থাকে প্রেমের সময়, আর ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে এটা আমরা জানি, তবে আপনি যে ওনাকে খুব বেশি ভালোবাসেন এটা আমরা বুঝতে পেরেছি, পারলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন। তিশা বলল হুম দোয়া করবেন, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ডাক্তার বলল হুম ম্যাডাম দোয়া করি, আপনারা সুখে থাকেন। এই বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলে গেল রোগীর জ্ঞান ফিরেছে। সবাই ভেতরে গেল। আম্মু বলল বাবা তুই ভালো আছিস? জানিস তোর জন্য আমরা কত চিন্তা করেছি। আমি বললাম আম্মু আমার তো কিছুই হয় নাই, হুদাই চিন্তা করো কেন? ঈশা বলল আরেকবার শুধু ওইসব বাজে পথে যা, তোর হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কত বড় সাহস, আমাদের না বলে সন্ত্রাসী কাজ করিস, তাও আবার একা একা। আজকে তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? আমি বললাম দেখেছো আম্মু, তোমার মেয়েও এখন আমাকে শাসন করে। কি দিন আইলো, ছোটদের মুখে বকা শুনতে হয়। ঈশা বলল সবসময় তোর ফাজলামু, চুপ করে শুয়ে থাক। আমি বললাম ভয় পেয়েছি বোন। সবাই হাসতে লাগলো আমাদের ভাই বোনের খুনসুটি দেখে। হঠাৎ দেখতে পারলাম তিশার মা পাশে দাঁড়িয়ে আছে আর তিশা পেছনে। আমি বললাম কেমন আছেন আন্টি? আন্টি বললেন আমি ভালো আছি বাবা, আজকে তুমি আমার মেয়ের জন্য এত বড় একটা বিপদে পড়লে, সরি বাবা আমাকে মাফ করে দিও। আমি বললাম ছি ছি কি বলছেন আপনি, এটা তো আমার কর্তব্য ছিল। সবার সাথে কথা বলা শেষ করলাম। ঈশা বলল এই সবাই বাহিরে চলো, ওদের একটু একা থাকতে দাও। আম্মু বলল হুম চল। সবাই বাহিরে চলে গেল। তিশা এক কোনায় দাঁড়িয়ে আছে, বেচারি কিছু বলতে চায়, এইটা আমি বুঝতে পারছি, তবে ভয়ে কিছু বলতে পারছে না। আমি বললাম ম্যাম কিছু কি বলবেন? এই কথা বলতেই তিশা আমার পায়ে পড়ল। তিশা বলল আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নাই, কিন্তু তাও বলছি মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি, আমাকে মাফ করে দিয়ে তোমার বুকে টেনে নাও প্লিজ। আমি বললাম ক্ষমা চাও আমার কাছে? আমি না রাস্তার একটা কুকুর, আর রাস্তার কুকুরকে নাকি রাস্তায় ভালো মানায়, তো আমার কাছে কেন আসছো? যাও না অন্য কারো কাছে। তিশা বলল এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না, অনেক বড় ভুল করে ফেলেছি, আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নাই। আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে তখন তুমিও এই কথাই বলতে। আসলে ওই সময় আমার খুব রাগ হয়েছিল, কাকে কি বলেছি আমি নিজেও বলতে পারি না। আমি আর কখনো ভুল করব না, তুমি যা বলবে আমি তাই করব, একবার আমাকে মেনে নাও। আমি বললাম এখন আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই, একা থাকতে শিখে গেছি, যাও দরকার নাই তোমার ভালোবাসা। তিশা বলল তাহলে কেন আমাকে তখন বাঁচাতে গেলে? আমাকে যদি নাই ভালোবাসো তাহলে মরতে দিতে, আমি তো এই জ্বালা যন্ত্রণার মাঝে বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে তুমি নিজের হাতে। আমি বললাম আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যে একটু ভুলের কারণে আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করতে পারে সে হয়তো আমাকে আরো কিছু বলবে না, এটার কি গ্যারান্টি? তিশা বলল তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাই করতে রাজি, বিশ্বাস করো আমি আর ভুল করব না, আমাকে মাফ করে দাও। আমাকে তোমার ঘরের বউ করে রাখতে হবে না, শুধু তোমার ঘরে একটু জায়গা দিও, চাকরানির মতো কাজ করব তোমার ঘরের, তবুও তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, বারবার বলছি আমি ভুল করছি, এখন তুমি যদি মাফ না করো তাহলে আমি কোথায় যাব বলো? আম্মু বলল বাবা মেয়েটা অনেক কান্না করছে, মাফ করে দে। সবাই একসাথে আবার ভেতরে আসলো। ঈশা বলল হুম ভাইয়া মানুষ মাত্রই তো ভুল, তুই ভাবিকে মাফ করে দে, দেখ বেচারি কিভাবে কান্না করছে। আমি বললাম কান্না করছে নাকি ঢং, আবার ভাবি বলা, বাড়িতে গিয়ে দেখবনি। তিশা বলল আম্মু আমাকে আপনার ঘরের বউ করে নিয়ে যেতে হবে না, শুধু আপনার ঘরে আমাকে একটু কাজ করার সুযোগ দিবেন, যাতে ওকে আমি কাছ থেকে দেখতে পারি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি, এই বলে কান্না করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। বাংলাদেশ প্রিমিয়াম লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করে জয়েন করো এবং বোনাস পাও। আন্টি বললেন বাবা এখন আমাকে কি তোমার পায়ে পড়তে হবে? আমার একটাই মেয়ে, সারা জীবন দেখেছি কষ্ট করে আসছে, কোনো সময় সুখ দেখলাম না, যখন তুমি ছিলে তখনও খুব ভালো ছিল,
সব সময় হাসি খুশি ভরা ছিল, কিন্তু এখন দেখো সবাই আমার মেয়ের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। তুমি ছাড়া ওর কোনো আপনজন নেই। বাবা, আমার মেয়েটাকে মাফ করে দাও। আমি ওর মা হয়ে তোমার কাছে মাফ চাইছি। দেখো, আমি বলছি ও আর কোনো ভুল করবে না। আমি মনে মনে চিন্তা করছি, আমি শুধু আমার রাগটাই দেখলাম। তিশা বলছে ও আমার ঘরের কাজ করতে চায়, তবুও আমার ঘরে থাকতে চায়। কতটা ভালোবাসলে একটা মেয়ে এই কথা বলতে পারে? আর আমি এত রেগে আছি কোন কারণে? সবাই যেখানে আমাকে অনুরোধ করছে। ঈশা বলল, অনেক শুনেছি আর না। এই, তুমি একটা লাঠি আনো তো। একেবারে মাথায় উঠে গেছে ও। আজকে ওর ভূত নামাতে হবে, নইলে তোমার হাতের লাঠিটা দাও। আমি বললাম, বোন, আর লাঠি আনতে হবে না, আমি মাফ করে দিয়েছি। অযথা ভয় দেখাস কেন? আন্টি বললেন, বাবা, মন থেকে মাফ করে দাও। ও একমাত্র মেয়ে আমার, এত কিছু বুঝে না, কখন যে কি হয় সেটাও জানে না। না হলে এতদিন ওর কাছের মানুষ শত্রু ছিল, ও বলতেও পারে না। আমি বললাম, আন্টি, ওকে আমি মাফ করে দিয়েছি, আর ওকে বুঝিয়ে বলবেন কোনোদিনও যেন এমন না করে। তিশা বলল, যদি এমন করি তাহলে আমাকে শাসন করবে, তাহলেই তো আমি ঠিক হয়ে যাই। আমি বললাম, ভুল করবে তুমি, আর ভুলের মাসুল দিতে হবে আমাকে। বাহ বাঙালি, বাহ। তিশা বলল, আমি এখন সবাইকে একটা কথা বলতে চাই। আমি মনে মনে বললাম, না জানি কি বলে, আমি জানি ও একটা পাগলি। ঈশা বলল, বলো ভাবি, কি বলতে চাও? তিশা বলল, বলবো। আমি বললাম, এত ঢং না করে বলুন ম্যাডাম। তিশা বলল, আমি আজকে এই মুহূর্তে রনিকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি? তিশা বলল, কি না জি। আম্মু বলল, এটা তুমি কি বললা? আমার ছেলে তো এখনো অসুস্থ। তিশা বলল, অসুস্থ তো কি হয়েছে, আমি আছি না। আর আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, আমি আজকে এখানে বিয়ে করবই। আন্টি বললেন, কিন্তু ও আগে সুস্থ হোক, পরে না হয়। তিশা বলল, কোনো কিছুই শুনতে চাই না আমি। আগে আমার বিয়ে হবার থেকে ভেঙে গেছে, আর এই ভুল বোঝাবুঝির কারণে আমার একটা বছর কষ্ট পেতে হয়েছে। কেন, আমি কি মানুষ না? আমিও তো একটু সুখ নিয়ে বেঁচে থাকতে চাই। আমি ওর বুকে শান্তি খুঁজে পাই, আপনারা কি তাও হতে দিবেন না? কান্না করতে করতে কথাটা বলল। আম্মু বলল, এই দেখো পাগলি মেয়ে কিভাবে কান্না করছে। আরে, কান্না করতে হবে না, আজকে এখানে এই মুহূর্তে তোমাকে আমার ঘরের বউ বানাবো। লক্ষ্মী মেয়ে, আর কেঁদো না। সুমন বলল, ম্যাম, এই যে কাজী নিয়ে আসছি। আমি বললাম, বাহ, সবাই দেখি আমাকে কুরবানি দিতে রাজি আছে। সুমন বলল, স্যার, আপনি ভালো আছেন তো? আমি বললাম, এই তো অনেক ভালো। তুমি কেমন আছো? সুমন বলল, আপনার চিন্তা করতে করতে কিভাবে ভালো থাকি বলেন? তবে ওপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া, আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি বললাম, আমি জানি তোমরা আমাকে কেমন ভালোবাসো। সুমন বলল, ম্যাম, কাজী কেন আনছেন? তিশা বলল, আজকে তোমার স্যারকে আমি বিয়ে করব। সুমন বলল, ও স্যার তাহলে আপনার কাছে বিয়ে বসবে? আপনি না তাহলে? সুমনের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর এইদিকে আমার তো রাগে শরীর ফেটে যাচ্ছে। আমার লোক আমাকেই লজ্জা দেয়। কি লজ্জা, কি লজ্জা! তিশা আমার কানের কাছে এসে বলল, সত্যি নাকি তুমি আমার কাছে বিয়ে বসবে? আমি চোখ গরম করে তিশার দিকে তাকাতেই তিশা বলল, এভাবে দেখে লাভ নাই, আমাকে তোমার কাছে বিয়ে বসতেই হবে। দেখেছেন কেমন মাইনকার চিপাই ফেলেছে, না কিছু বলতে পারছি না কিছু করতে। আমি বললাম, এইসব কথাবার্তা বলা বন্ধ করো। তিশা বলল, কেন, লজ্জা লাগে বুঝি? আমি বললাম, কি লজ্জা, কি লজ্জা? এই, তোমার এসব কথাবার্তা বলা বন্ধ করবে? সবাই দাঁড়িয়ে আছে, দেখছো না? তিশা বলল, দেখুক, তাতে আমার কি? আমি তো তোমার মুখে হাসি ফুটানোর জন্য এসব করলাম। জানো, আজ বহুদিন পর তোমার মুখে আমি হাসি দেখতে পারছি। আমি বললাম, এই হাসির পেছনে কতটা কষ্ট যে লুকিয়ে আছে সেটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো এই কথা বলতা না। তিশা বলল, তোমার আবার কিসের কষ্ট? আমি আছি না, আজকে থেকে কোনো কষ্ট থাকবে না। এই 1 বছরে আমি বুঝি কম কষ্ট পেয়েছি? আমি বললাম, তুমি তো স্বার্থপর, আমাকে একটা ভুলের জন্য বাসা থেকে বের করে দিলে। তিশা বলল, আবার এই কথা বলো? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, ভুল তো হবেই, আরো করিও, তাহলে ভালো হবে। তিশা বলল, এখন ভুল করার কোনো সম্ভাবনা নাই, কারণ কিছুক্ষণ পর আমি তোমার বউ হয়ে যাব। আমি বললাম, ভালো কথা মনে হলো। এখন শুনো, আজকে বিয়ে না করলে হয় না? তিশা বলল, আমি আর তোমাকে হারাতে চাই না, আজকেই বিয়ে করব। আমি বললাম, আমি তো তোমার সামনে আছি, আমাকে আবার হারাতে হবে কেন? তিশা বলল, ওই তখনও তো তুমি আমার বাসায় ছিলে, কিন্তু পরিস্থিতি কোথায় নিয়ে আসছে আমাদের দুজনকে, তাই আমি আর এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ঈশা বলল, তোদের কথা বলা হয়েছে? তিশা বলল, কেন? ঈশা বলল, কাজী এসে তো বসে আছে। তিশা বলল, তাহলে তাড়াতাড়ি আসতে বলো। ঈশা বলল, আমি বললাম, তাহলে আমার কথা আজকে তুমি শুনবা না? তিশা বলল, এসব কথা শোনাশুনি পরে, আগে বিয়ে করে পরে কথা শুনবো, ওকে বাবু? আমি বললাম, সবাই মিলে আমাকে কুরবানি করতে রেডি তাহলে। তিশা বলল, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? যদি এমন হয় তাহলে বলো, আমি চলে যাব। আমি বললাম, আরে পাগলি, আমি কি বলেছি আমি বিয়ে করব না? আচ্ছা, কাজীকে আসতে বলো। তিশা বলল, এই তো চলে আসছে। সবার মতে আমাদের বিয়ে হাসপাতালেই হয়ে গেল। আমি বললাম, ডাক্তার, আমরা কি এখন বাড়িতে যেতে পারি? ডাক্তার বলল, এখন তো রাত হয়ে গেছে, সকালে যান, আর এমনি আপনারা দুইজনই অসুস্থ, আর বাকিরা চলে যেতে পারেন। আম্মু বলল, না, আমি থাকি। ডাক্তার বলল, সবাই বাড়িতে চলে যান, সকালে এসে ওদের নিয়ে যাবেন। আন্টি বললেন, তাহলে আমরা যাই, তোরা থাকতে পারবি তো? তিশা বলল, আম্মু চিন্তা করিও না। সবাই চলে যাওয়ার পর তিশা এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি বললাম, আজকে আমার মনটা খুব খারাপ জানো? তিশা
বলল, কেন গো আমার স্বামী? আমি বললাম, আজকে একটা শুভ রাত, আর দেখো আমি আর তুমি দুজনেই অসুস্থ। আমাদের উচিত ছিল আগে সুস্থ হয়ে পরে বিয়ে করা, আর এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। তিশা বলল, আমি তো বেঁচে আছি, আর আমি জানি আজকে একটা শুভ রাত, কিন্তু আমার ভেতরে জানো তোমাকে হারানোর ভয় ছিল, এজন্য আমি কোনোভাবেই তোমাকে হাতছাড়া করতে চাই নাই। আমি বললাম, তোমাকে বউ হিসাবে পেয়ে আমিও অনেক খুশি। তিশা বলল, শুধু কি তুমি খুশি নাকি আরো কিছু? আমি বললাম, আর কি বলবো তুমি বলো। তিশা বলল, আচ্ছা এসব কথা বাদ দাও, আমার খুব ইচ্ছা আমার একটা ছোট্ট বাচ্চা থাকবে। আমি বললাম, এই যে দেখো মাথায় উল্টাপাল্টা চিন্তা ঢুকে গেছে, এসব চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দাও। তিশা বলল, তুমি বললেই হবে, আমার জিনিস আমাকে কিভাবে আদায় করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আমি বললাম, তাই নাকি ম্যাডাম? মনে হচ্ছে আপনি জোর করে আমার সাথে করতে চান। তিশা বলল, তুমি আমার স্বামী, আমার যা করার ইচ্ছে তা করতে পারবো, আমাকে বাধা দেবার তুমি কে? আমি বললাম, ওহ আমি কে? তাহলে বিয়ে করলা কাকে? তিশা বলল, রনি ও রনি। আমি বললাম, বলেন মহারানী। তিশা বলল, আমার উপরে এখনো কি রেগে আছো তুমি? আমি বললাম, কোন কারণে তোমার উপর রেগে থাকবো বলো? তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে তো আমি রানীর মতো রাখবো। তিশা বলল, তাই নাকি? জানো এই একটা বছর কতটা কষ্টে কেটেছে আমার। আচ্ছা তোমার কি মনে পড়ে নাই আমার কথা? আমি বললাম, অনেক মনে পড়েছে, কি করব বলো? তুমি তো বলেছিলে তোমার সামনে কখনো না যেতে, তাই যাই নাই, আর আমি তোমার সব খোঁজ খবর রাখতাম, কখন তুমি কি করো, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, তাই তোমার কোনো ক্ষতি হয়ে যাক তা আমি কখনোই চাই নাই। তিশা বলল, সব দোষ আমার, না হলে আমি কেন তোমাকে বাড়ি থেকে বের করে দেই? আমি বললাম, আগের কথা এখন বলে কোনো লাভ নাই। আমি বললাম, আগের কথা এখন বলে কোনো লাভ নাই। তিশা বলল, তাও তোমাকে কষ্ট আমি দিয়েছি, আমার তো শাস্তি পাওয়া উচিত। আমি বললাম, তোমাকে তো শাস্তি অবশ্যই দিব, এত সহজে ছেড়ে দিব না। তিশা বলল, কি তোমার বউকে তুমি শাস্তি দিতে চাও? আমি বললাম, তবে সেটা হবে সুখের শাস্তি। তিশা বলল, কি শাস্তি স্যার? আমি বললাম, আগে সুস্থ হয়ে নেই তখন বুঝতে পারবে। তিশা বলল, আপনার মতলব বুঝে গেছি, দেখা যাবে আপনার ব্যাটারিতে কত চার্জ আছে। আমি বললাম, অপমান করলা নাকি আমাকে? তাহলে দেখাবো এখন। এখন যে শক্তিটুকু আছে ধরলে পরে 5-6 দিন বিছানা থেকে উঠতে পারবা না, কিন্তু আমি এমন করব না, কারণ তুমি যে আমার বউ। তিশা আমার কপালে চুমু দিয়ে বলল, আমি তোমার বউ, এই হিসেবে আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে, আমি কখনো তোমাকে বাধা দিব না, আমি লক্ষ্মী একটা বউ হতে চাই তোমার কাছে। আমি বললাম, আমার কাছে এমনি তুমি সবসময় সেরা, আচ্ছা তুমি কি আবার নির্বাচন করতে চাও? তিশা বলল, এসব বিষয় নিয়ে পরে তোমার সাথে আলোচনা করি। আমি বললাম, আচ্ছা সমস্যা নেই। তিশা বলল, বোঝার জন্য ধন্যবাদ। আমি বললাম, একটু আস্তে জড়িয়ে ধরো, ব্যথা লাগে তো। তিশা বলল, তোমার বুকে আমি শান্তি খুঁজে পাই, কিভাবে আস্তে জড়িয়ে ধরি বলো? এই বুকটা শুধু আমার জন্য। আমি বললাম, আচ্ছা বাবা বুঝলাম। তিশা বলল, আচ্ছা আমাদের যদি দেখা না হতো তাহলে কি করতা? আমি বললাম, আর কয়েকদিন দেখে পরে তোমাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করতাম। তিশা বলল, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, বাড়ি থেকে যখন তোমাকে তুলে নিয়ে আসতাম তখন বিশ্বাস হতো, আজ কয়েকদিন থেকে আমার বোন বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু আমি না করেছি। কেন জানো? তোমার অপেক্ষায় ছিলাম আমি, কোন দিন তুমি আবার আমার জীবনে ফিরে আসবে, আর আমি জানি আমার ভালোবাসা সত্যি ছিল, একদিন না একদিন তুমি ফিরে আসবেই। তিশা বলল, এতটা বিশ্বাস ছিল আমার উপরে তোমার? আমি বললাম, অনেক। তিশা বলল, তাহলে যখন বলেছিলাম আমাকে মাফ করে দাও তখন এমন ভাব নিচ্ছিলা কেন? আমি বললাম, সবার সামনে একটু ভাব তো ধরাই লাগে। তিশা বলল, আগে তুমি সুস্থ হও, এর প্রতিটা হিসাব আমি তুলে তুলে নিব। আমি বললাম, আচ্ছা নিও, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও, আর কোনো কথা বলতে হবে না। তিশা বলল, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি বললাম, আবার কি? তিশা বলল, তুমি যদি আমাকে বিয়ে না করতে পারতে, দেখতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেছে, তাহলে তুমি কি করতা? আমি বললাম, ওই রাস্তায় যে পাগলগুলা থাকে না, ওদের মতো অবস্থা হয়ে যেত আমার। তিশা বলল, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব তুমি ভাবলা কি করে? আমি বললাম, আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। তিশা বলল, ভালোবাসা যদি দেখানো যেত তাহলে দেখতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তিশার কপালে একটা চুমু দিয়ে বললাম, এখন ঘুমান ম্যাডাম, আর কোনো কথা বলতে হবে না আপনার। তিশা বলল, আমার তো এখন ঘুমাতে ইচ্ছে করছে না। আমি বললাম, তাহলে কি করতে ইচ্ছে করছে তোমার? তিশা বলল, সারা জীবন তোমার দিকে এভাবে তাকিয়ে থাকি, এইটাই ইচ্ছে করছে আমার। আমি বললাম, আমি তো আছি, আমাকে তো আর কেউ নিয়ে যাবে না, এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। তিশা বলল, আমাকে ফেলে আর চলে যাবা না তো? আমি বললাম, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার বউ, আর আমার বউকে আমি কোথায় রেখে যাব বলো? তিশা বলল, তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে। আমি তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর তিশা ঘুমিয়ে গেল। হঠাৎ আমার মিতুর কথা মনে পড়লো। মিতুকে কি এই বিয়ের কথা বলবো নাকি বলবো না? মিতুও তো তিশার মতো আমাকে কত ভালোবাসে। ধুর, অযথা ওর কথা চিন্তা করে লাভ আছে? এখন আমার বউ আছে, তিশার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। চিন্তা করতে করতে মিতুকে কল দিয়ে ফেললাম। অনেক রাত হয়ে গেছে, জানি না ও ফোন রিসিভ করবে কিনা।
হ্যাঁ রিসিভ করেছে। ওপাশ থেকে অচেনা একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। কে বলছেন? আমি বললাম এইটা তো মিতুর ইমো নাম্বার। অপর সাইড থেকে বলল মিতুর ইমো নাম্বার, তবে আপনাকে তো চিনলাম না। আমি বললাম আপনি কি বাংলাদেশি? বাংলা ভাষায় কথা বলছেন যে? অপর পাশ থেকে বলল আমি ওর বান্ধবী, আর আমার বাড়ি বাংলাদেশে। এখন আপনি বলেন কেন ওর কাছে কল দিয়েছেন, আর আপনি কে? আমি বললাম মিতু কই, ও কি ঘুমিয়ে পড়েছে? অপর পাশ থেকে মেয়েটা বলল ঘুমিয়ে গেছে। আমি বললাম আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা বলল অবশ্যই, কেন নয়, আমার নাম পাখি। আমি বললাম নামটা তো অনেক সুন্দর আপনার। পাখি বলল লাইন মারা হচ্ছে বুঝি, আমি কিন্তু কল কেটে দিব। আমি বললাম আমার নামটা শুনলে চিনতে পারবেন। পাখি বলল বলেন, যদি চিনতে পারি। আর আপনি মিতুর কি হন? আমি বললাম আমার নাম রনি। পাখি অবাক হয়ে বলল কি? আমি বললাম এত অবাক হওয়ার কি আছে, আপনি কি আমাকে চিনেন? পাখি বলল আমার মতো আপনাকে আর কেউ চিনতে পারে না, আপনি একজন বেঈমান, আর আজকে আপনার জন্য আমার বান্ধবী মরতে বসেছে। আমি বললাম হোয়াট, কি বলছো এসব? পাখি বলল মিতু আপনাকে এত ভালোবাসে জানেন? ও আপনার জন্য কি করে নাই? একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে একটা ছেলেকে, সেটা আমার বান্ধবীকে না দেখলে বুঝতে পারতাম না। মিতু কখনো একটা রাত ভালো করে ঘুমাতে পারে না, সব সময় আপনার চিন্তা করে। দেশে থাকতে তো শান্তি পায় নাই, এখানেও এসে শান্তি পাচ্ছে না। একটা দিনও আমি ওকে হাসি মুখে কথা বলতে দেখলাম না। আমি বললাম কি হয়েছে ওর, আর মরার কথা বললা কেন? আমি জানি ও আমাকে কেমন ভালোবাসে। পাখি বলল মিতু দেশে আসতে চায় ঠিকই, কিন্তু পরিস্থিতি ওকে আটকে রেখেছে। আমি বললাম কি বলতে চাও বুঝিয়ে বলো। পাখি বলল মিতুর ক্যান্সার দেখা দিয়েছে, ও আর বেশি দিন বাঁচতে পারবে না। আমি ওকে কতবার বলেছি তুই চিকিৎসা করা, কিন্তু ও বলে আগে মরলে ভালো। কার জন্য আমি বাঁচবো? কেউ নেই আমার। জানেন ওর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। আমি বললাম কি সব বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাখি বলল আমাকে বলেন আমার মাথা খারাপ হয়ে গেছে, তাহলে মিতুর কেমন অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখেন। ওর ক্যান্সার ধরা পড়ার পর থেকে একদিনও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলাম না ওকে। আপনি তো খুব সুখেই আছেন আমার বান্ধবীকে একা রেখে। আমি বললাম বিশ্বাস করেন আমি জানতাম না যে ওর এই রোগ দেখা দিয়েছে, কিন্তু মিতু তো আমাকে কখনো এই কথা বলে নাই। ও বলে ও নাকি দেশে আসতে চায় না। পাখি বলল মিতু ঠিকই দেশে আসতে চায়, কিন্তু ও বলে আমি মাত্র কয়েকদিনের অতিথি, দেশে গিয়ে কি করব। আমি বললাম মিতুর এমন অবস্থা হলো কি করে? পাখি বলল আপনার চিন্তায় কখনো ভালো করে খায় না, ঘুমায় না, সারাদিন শুধু চিন্তায় মগ্ন থাকতো। সব সময় ও শুধু আমার কাছে আপনার সম্পর্কে বলতো। জানেন যেদিন আপনি বলেছিলেন তুমি দেশে আসো আমি তোমাকে বিয়ে করব, সেই দিন মিতু এত খুশি হয়েছিল বলার বাহিরে, কিন্তু কিছুক্ষণ পরেই ও কান্না করতে থাকে, বলে আমি যে আর বেশি দিন বাঁচবো না। কখন যে পাখির কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বলতে পারি না। চোখের পানি মুছে আমি বললাম এই কথা কি মিতু কাউকে বলে নাই? পাখি বলল না, ওর বাবা মাকেও বলে না। খুব কষ্ট হয় জানেন মিতুর কথা চিন্তা করলে। আমি বললাম তুমি ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না? পাখি বলল অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে কোনোভাবেই নিয়ে যেতে পারি নাই। তবে ওর রিপোর্টগুলো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওনারা বলেছেন যদি ভালো করে এ রোগ চিকিৎসা হয় তাহলে বাঁচতেও পারে। আমি বললাম আজকে সব দোষ আমার, জানো আমার জন্য সবকিছু হয়েছে, মরে যাওয়া তো আমার উচিত। আমার কপালে কেন এমন লেখা ছিল বলতে পারবে? পাখি বলল আমি জানি না মিতুকে আপনি ভালোবাসেন কি না, তবে এইটা বলতে পারি আপনি যদি আবার ওর জীবনে আসেন তাহলে ওকে হয়তো বাঁচানো সম্ভব। আমি বললাম মিতু তো দেশে আসতে চায় না। পাখি বলল ও আর আসবেও না, যদি পারেন আপনি একটু এখানে আসুন। আমি বললাম খুব টেনশনে আছি জানো, কিভাবে আমি কি করব? আমাকে এই খবরটা আগে দিলে কিছু একটা করতে পারতাম, এখন মাথায় কিছুই ঢুকছে না। পাখি বলল মিতুর ভালোবাসা কখনো আপনি নিজ চোখে দেখেছেন? আমি দেখেছি, একটা মেয়ে যখন একা থাকে তখন কেমন কান্না করে আপনার জন্য। ওর ভেতরটা আগুনের মতো পুড়ে ছারখার হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করি ওকে বাঁচাতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না। আমি বললাম যতটুকু সম্ভব দেখে রাখিও, আমি দেখছি কি করা যায়। পাখি বলল আপনার কাছে আমার একটাই অনুরোধ, মিতুকে আপনি বাঁচান প্লিজ, আপনি ছাড়া ও কারো কথা শুনবে না। আমি বললাম আচ্ছা ভালো থাকিও, আর আমার সাথে যে তোমার কথা হয়েছে এইটা ভুলেও মিতুকে বলবা না। পাখি বলল বলবো না, একটা কথা জানার ছিল। আমি বললাম বলো। পাখি বলল আপনি কি ওই মন্ত্রী মেয়েকে বিয়ে করেছেন? আমি কি বলবো এখন ওর কাছে? ওর এই প্রশ্নের কোনো জবাব নাই আমার কাছে। তবে আগে একবার মিথ্যা কথা বলে অনেক শাস্তি পেয়েছি, তবে আজ সত্যি কথা বলবো, যা হবার তা তো হবেই। আমি বললাম আজকে রাতে আমাদের বিয়ে হয়েছে। পাখি বলল দোয়া করি আপনারা সুখে থাকুন, তবে আমি বলবো না আপনি মিতুকে বিয়ে করুন, শুধু এইটুকুই বলবো মিতুকে বাঁচান, এখন ওর বাঁচা মরা আপনার হাতে।
আমি বললাম আমাকে যদিও একবার এই কথা বলতো তাহলে আমি আজকে আর বিয়ে করতাম না, সরাসরি তোমাদের কাছে চলে আসতাম, কিন্তু ও তো আমাকে এই কথা বলে নাই। পাখি বলল, যখন কষ্ট মানুষকে ঘিরে ধরে তখন যাবার কোনো রাস্তা থাকে না, কেউ সুখের পথ দেখিয়ে দিতে চায় না, সবাই শুধু কষ্টের পথ দেখিয়ে দেয়। মনে করবেন না আমি আপনাকে কিছু বলবো, যদি সম্ভব হয় তাহলে একটু আমার কথা চিন্তা করে দেখেন। এই বলে ফোন রেখে দিল। আমার মাথা ঘুরছে পাখির কথা শুনে। মিতু এটা কি করলো? এখন আমি বা কি করব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওকে তো আমি ভালোবাসি, কিভাবে কি করব? আর এখন বিশেষ করে আমার বউ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 23 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।